দীপ্ত সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সংবাদ সম্মেলনে তারেক রহমান। নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ। এবার দেশ গড়ার পালা, দুর্বলের উপর অত্যাচার নয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। এছাড়া যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এই মন্তব্য করেছেন। 2026-এর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে কয়েক মাস ধরেই কাজ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এই পর্যবেক্ষক দল সাক্ষী হয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভূমিধস বিজয়ের। নির্বাচন কেমন হলো তা জানাতেই ঢাকায় এই সংবাদ সম্মেলন করে ইউ মিশন। দলটির প্রধান ইভার্স ইজাবস জানিয়েছেন, এই নির্বাচন ভবিষ্যতের বাংলাদেশের জন্য বেঞ্চমার্ক। সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে, তবে অপতথ্য নির্বাচনের নেতিবাচক ভূমিকা রেখেছে। আশা করি নতুন সরকার ভোটারদের প্রত্যাশা পূরণ করবে। ইজাবস জানান, গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। এটি খানিকটা উদ্বেগের। নির্বাচনে নারী প্রার্থী ছিল মাত্র 4%। এটি নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তুলেছে। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মে নারী প্রার্থীদের চরিত্র হরণ, যৌন হয়রানিমূলক মন্তব্য ও পুরুষতান্ত্রিক হয়রানির ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। এদিকে আলাদা ব্রিফিংয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। নির্বাচনী পরিবেশকে আমরা ইতিবাচকভাবেই দেখছি, তবে নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণের হার কম ছিল, যা উদ্বেগজনক। তিনি প্রত্যাশা করেন গণতান্ত্রিক বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার নির্বাচন পরবর্তী সারা দেশের খবর জানতে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে যুক্ত হব। শুরুতেই যুক্ত হব সুনামগঞ্জ থেকে জাকারিয়ার সাথে। জাকারিয়া,
জাকারিয়া, জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নতুন সরকার নিয়ে সাধারণ জনগণ কি বলছে জানাবেন। জ্যোতি, হাওরের জেলা সুনামগঞ্জ আমরা দেখেছি 12 তারিখ এই হাওরবাসী উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর ভোট গণনা থেকে বেসরকারি ফলাফল আমরা দেখেছি, এর ধারাবাহিকতা অব্যাহত ছিল। পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের দ্বারে গিয়েছেন, ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন। তো বোঝা যায় যে সুনামগঞ্জে যে হাওরবাসী যে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই দ্বারা অব্যাহত রয়েছে। আর আইন শৃঙ্খলা বিষয়ে যদি বলতে চাই তাহলে আজ বসন্তের প্রথম দিন আমরা দেখেছি দেশের বৃহৎ শিমুল বাগানে বসন্ত উৎসব পালিত করেছে জেলা প্রশাসক। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনামগঞ্জের স্বাভাবিক রয়েছে, তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা তেমন কোনো ঘটনা দেখা যায়নি। আর এবার জেলার হাওরবাসীর দাবি রয়েছে তাদের প্রতিনিধিদের কাছে। হাওরবাসী চান তাদের জীবনমান উন্নয়নের, তারা চান হাওরের এই জেলায় যেন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে প্রার্থীরা যেন অগ্রাধিকার দিয়ে কাজ করেন, এই আশা রয়েছে সুনামগঞ্জের এই হাওরবাসীর সাধারণ মানুষরা। এটাই এবার তাদের প্রত্যাশা রয়েছে তাদের জনপ্রতিনিধিদের কাছে। তো যদি সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সুন্দর রয়েছে, সুষ্ঠুভাবে যেভাবে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, তার পরবর্তীতে সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক একই রয়েছে। ধন্যবাদ জাকারিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার হবিগঞ্জের খবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। প্রিয়, নির্বাচনের পর কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন হবিগঞ্জে জানাবেন। জ্যোতি, আপনি জানেন যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সারা দেশে জাতীয় সংসদ এবং গণভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের 4টি আসনেও আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে যে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের 4টি আসনে এবারই প্রথম কিন্তু একসঙ্গে বিএনপির প্রার্থীদের কিন্তু নিরঙ্কুশ বিজয় হয়েছে। আমরা যেটুকু আপনাকে জানাতে চাই যে আমি এখন আছি হবিগঞ্জ জেলা সদর বিএনপি জেলা কার্যালয়ের সামনে। বিশেষ করে আপনাকে এটা জানাতে চাই যে হবিগঞ্জে 4টি 3 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে রাজনৈতিক সকল কর্মসূচি পালন করা হয় এবং সরকারি সকল দপ্তরের কাজ এখান থেকে সম্পন্ন এবং পরিচালনা করা হয়। আমি যদি আপনাকে জানাতে চাই যে হবিগঞ্জ জেলা 4টি আসনের মধ্যে জামাতের কিন্তু হবিগঞ্জ 3 আসনে একজন প্রার্থী ছিলেন এবং অন্যান্য আসনে কিন্তু তাদের যে জোটের প্রার্থীরা ছিলেন। বিশেষ করে হবিগঞ্জ 3 আসনের যিনি বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি 1,42,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে জামাত সমর্থিত কাজী মহসিন আহমেদ পেয়েছেন 44,000-এর অধিক ভোট পেয়েছেন। এতে করে কিন্তু প্রায় 98,000 ভোটের ব্যবধানে কিন্তু কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জি.কে ঘোষ এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমি যদি আপনাকে একটা জিনিস জানাতে চাই, জি.কে ঘোষ কিন্তু 3বারের পৌর মেয়র ছিলেন। এবার প্রথম কিন্তু তিনি পৌর মেয়র থেকে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু তার বাসভবনে আসছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। জি.কে ঘোষ কিন্তু নির্বাচনে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে কিন্তু তিনি অনেকটাই অঙ্গীকারবদ্ধ এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা দেখেছি যে নির্বাচনকে সুষ্ঠু সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা কিন্তু জোরদার ছিল। হবিগঞ্জের অন্যান্য আসনগুলো কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হবিগঞ্জ 1 আসন থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া এবং হবিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এবং হবিগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল। বিশেষ করে 4টি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা নির্বাচিত হওয়ায় নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটি চাঞ্চল্য দেখা দিয়েছে। জ্যোতি, ধন্যবাদ প্রিয়। আমরা একটু পটুয়াখালী যাব, আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান আছেন সেখানে। ইমরান, নির্বাচনের পর সাধারণের মতামত কেমন দেখছেন এবং নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা কি আমাদের জানাবেন। যদি দেখুন, স্বাধীনতার পর থেকে এই পটুয়াখালী যে 4টি আসন রয়েছে এই আসনগুলোতে কিন্তু বিএনপি কখনো জয়লাভ করেনি। তবে এবার কিন্তু পটুয়াখালীর 4টি আসনের মধ্যে 3টিতে কিন্তু বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে এবং প্রত্যেকটি আসনই ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। বিশেষ করে পটুয়াখালী 1 আসনে কিন্তু 1 লাখেরও বেশি ভোট
বেশি পেয়ে ভোট এখানে আলতাফ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী 2 আসনে কিন্তু জামাতের প্রার্থী ডক্টর শফিক ইসলাম মাসুদ বিজয়ী হয়েছেন। পটুয়াখালী 3 আসনে বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিজয়ী হয়েছেন এবং পটুয়াখালী 4 আসনে কিন্তু অর্ধলক্ষেরও বেশি ভোট পেয়ে এবি মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। তো যেহেতু বেশি ভোট দিয়ে এই এলাকার মানুষ তাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন, তারা কিন্তু আসলে এই সরকারের কাছে অনেক প্রত্যাশা রাখছেন। বিশেষ করে এখন বর্তমান মানুষের যেটি চাওয়া সেটি হচ্ছে এই পটুয়াখালীর যে আসনগুলো রয়েছে আসন থেকে যেন তারা মন্ত্রিত্ব পায় বা তাদের এই পটুয়াখালী উন্নয়নের জন্য তারা কিন্তু মন্ত্রিত্ব চাচ্ছে। বিশেষ করে পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী 4 আসনে যে প্রার্থী এবি মোশাররফ হোসেন রয়েছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে মন্ত্রী করার জন্য কিন্তু একটা রব উঠেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি অনেক স্থানে কিন্তু মিটিংও করা হচ্ছে। বিশেষ করে ফেসবুকে কিন্তু অনেক মানুষ চাচ্ছে এলাকার মানুষ এলাকার যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে মন্ত্রী করা হোক। এবং আরেকটি বিষয় হচ্ছে এই এলাকা কিন্তু অনেক উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, পায়রা বন্দরকে আরো উন্নতি করা, এইসব প্রত্যাশা কিন্তু আসলে মানুষ করছে। তদুপরি আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। প্রিয় এবং আখলাস, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভোটের রেশ না কাটতেই এসেছে 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। বসন্তের ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতি। এর ছোঁয়া লেগেছে দেশের সবচেয়ে বড় সুনামগঞ্জের শিমুল বাগানে। সেখানে রঙিন উৎসবে মেতেছে সবাই। শতকোটি শিমুল ফুলের রাজত্ব, সবুজের ডালে রক্তলালের নাচন, সাথে জোড়া সারস পাখির খুনসুটি। এ যেন এক স্বর্গরাজ্য। ওপারে ভারতের মেঘালয়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে গড়ে তোলা হয়েছে বিশাল শিমুল বাগান। সব মিলিয়ে এ যেন প্রকৃতির এক অনবদ্য কাব্য। বসন্তের বাতাস দোলা দিচ্ছে বাগানের প্রতিটি গাছে। সে হাওয়ায় ঝরে পড়ছে লাল শিমুল ফুল। চারিদিকে লাল আর সবুজের মায়াবী মেলবন্ধন। দুর্গম জায়গা, তারপর সুন্দর, নেচারাল বিউটির জন্য অনেক সুন্দর জায়গা। ফাগুনের প্রকৃতি আগুনের সূত্রপাত যেন তাহিরপুরের এই শিমুল বাগান থেকেই, যার রূপে মুগ্ধ হাজারো সৌন্দর্য পিপাসু। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা দেখার জন্য খুব ভালো লাগতেছে। শিমুল বাগানের ফুল চারিদিকে ফুটে গেছে, বিভিন্ন লোকান্তর থেকে লোক আসতেছে এখানে দেখার জন্য। নির্বাচনী ব্যস্ততা শেষে রঙিন এই দৃশ্য স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। বসন্তের প্রথম দিনে রক্তলাল সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা প্রতি বছরে আসি, প্রায় সময় আসি। খারাপ না, ভালো। শিমুল বাগান এমনিতে দেখতে ভালো, দেখার মতো একটা জায়গা। এখানে আসলে অবশ্য সবারই ভালো লাগবে। ফুল ফোটা শুরু হয়েছে, আমার মনে হয় ফুল সবগুলো ফুটলে আরো বেশি সুন্দর লাগবে। প্রকৃতির এই লাল সবুজ ক্যানভাস জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। অনিশ্চয়তা কাটিয়ে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচের টিকিট অল্প সময়েই সোল্ড আউট হয়ে যায়। ভারত পাকিস্তানের ম্যাচের 35,000 টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া 3-4 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সংবাদ সম্মেলনে তারেক রহমান। নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ থাকলো। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।